নমস্কার। মহাভারতে একবার ধর্মরূপী বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে এই পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, আমরা যে বেঁচে আছি এটাই সবচেয়ে আশ্চর্যের। সত্যি আমরা চলে ফিরে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের চারপাশে ঠিক ঠিক করে বেড়াচ্ছে নানান জীবাণু আর রোগবালাই। সারাক্ষণই তার থেকে ভয় ভয়ে থাকি আমরা, আর ভাবি যে সত্যি আমরা যে বেঁচে আছি এটা খুব আশ্চর্যের ঘটনা। কিন্তু ব্যাপারটা কি সত্যিই খুব আশ্চর্যের? আর বেঁচে থাকাটাই কি শুধু আসল কথা? সুস্থ শরীরে বেঁচে থাকাটাই বোধহয় মূল লক্ষ্য। আর সেই সুস্থ শরীরে বেঁচে থাকার কথা ভাবার জন্যই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান উডল্যান্ডস হসপিটালস প্রেজেন্টস এবিপি আনন্দ, সুস্থ থাকার আনন্দ, পার্টনার্ড বাই সাপোর্ট এল্ডার্স, প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ। আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদেরও আজকের আলোচনা শুনতে শুনতে মনের মধ্যে অনেক প্রশ্ন ভিড় করতে পারে এবং তারা সেই প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাতেই পারেন। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। কিন্তু আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় কারা সেই প্রশ্নের উত্তর দেবেন, সুস্থ থাকার আনন্দের সন্ধান দেবেন কারা? আসুন সবার আগে একে একে তাদের সঙ্গে একটু আলাপটা করিয়ে দিই। লেডিজ ফার্স্ট, তাই শুরু করব যাকে দিয়ে। তিনি ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী, জেরন্টোলজিস্ট অ্যান্ড অ্যাডভাইসার, সাপোর্ট এল্ডার্স। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সব্যসাচী মিত্র, সাইকিয়াট্রিস্ট। নমস্কার। রয়েছেন ডক্টর সুরেশ চোরারিয়া, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। নমস্কার। রয়েছেন মিস্টার প্রবীর বোস, ডিরেক্টর অফ উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটাল। নমস্কার। রয়েছেন ডক্টর রঞ্জিত চক্রবর্তী, গাইনোকোলজিস্ট। নমস্কার। এবং রয়েছেন ডক্টর সুজয় কুণ্ডু, অর্থোপেডিক্স। নমস্কার। আমরা একেবারে গোড়া থেকেই শুরু করি আলোচনাটা। আর গোড়া থেকে শুরু করার কথা বলতে গেলেই আমাদের সবার প্রথম সেই ছোট্ট ছোট্ট শিশুদের কথা মনে হয়, যারা এই পৃথিবীর আলো দেখলো। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা মিস্টার চক্রবর্তীর কাছে আসবো আগে। হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ বা বাচ্চারা জন্ম নিচ্ছে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু সেই স্বাভাবিক ঘটনাটাই কখনো কখনো অস্বাভাবিক হয়ে পড়ে যখন সেখানে সমস্যার তৈরি হয়। আর বিশেষ করে আজকের দিনে যখন নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে জন্ম নেওয়ার পরে সেই বাচ্চাটি সদ্যজাত এবং তার মা, তাদের কেয়ার করাটা খুব কঠিন একটা কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে দুজনেই কি করে সুস্থ থাকার আনন্দ নিতে পারে? কৌশিক, এই প্রশ্নটা দিয়ে যে আপনি শুরু করবেন এটা আমি বুঝতে পারিনি। প্রথম সেদিন অবাক হয়েছিলাম যেদিন উডল্যান্ডস হসপিটালে বাড়ি যাওয়ার সময় একটি পরিবার আমাকে খুব ধন্যবাদ দিলেন। শাশুড়ি বেরিয়ে যাওয়ার আগে খুব শুকনো মুখে আমাকে একটা কথা বললেন যে যদি কিছু মনে না করেন একটা নার্স কি আয়া দিতে পারেন যে বাচ্চাকে ফিট করবে। কথাটার মাহাত্ম্য আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজকে আমাদের সোসাইটি যে কারণেই হোক যেখানে দাঁড়িয়েছে, আমাদের এখন এই যে নিউক্লিয়ার সোসাইটি, মানে হাজব্যান্ড ওয়াইফ একটি কি দুটি বাচ্চা, এটা কিন্তু ইজ এ হেলথ হ্যাজার্ড। এটা কতটা রিস্কি যারা আজকে আপনারা এর মধ্যে দিয়ে যাচ্ছেন তারা বুঝতে পারেন। স্পেশালি যখন আমরা একটা প্রিম্যাচিওর বাচ্চাকে কারো বাড়িতে পাঠাই, হসপিটালে তো ট্রেন্ড সিস্টার রয়েছে, ডাক্তার রয়েছে, নিওনেটাল কেয়ার রয়েছে। সেই বাচ্চা যখন কালকে তোমার আমার বাড়িতে যাবে, সে বাচ্চাকে কি করে ফিট করব, ফিট করলে চোখ করবে কিনা, সেই আতঙ্কে বাড়ির লোকের ঘুম হয় না। আজকের সোসাইটিতে ডাক্তারি রোগ সারানো যেরকম ইম্পর্ট্যান্ট, এই ইস্যুটাকে অ্যাড্রেস করা কিন্তু সমান ইম্পর্ট্যান্ট। আজকে হোম কেয়ার এই কনসেপ্টটা যে ডেভেলপ করতে শুরু করেছে ইভেন আমাদের শহরে, এটা কিন্তু আমাদেরকে অনেক দিক থেকে রক্ষা করবে। মানে আমরা কোথাও ভবিষ্যতের দিকে তাকাচ্ছি আর কি এই পদ্ধতিটার মধ্যে দিয়ে। আমাদের হয়তো আরও আগে তাকানো উচিত ছিল। আমাদের লিমিটেড রিসোর্স, পরিস্থিতি, দেশের অবস্থা সব মিলিয়ে, কিন্তু ইংরেজিতে তো বলে বেটার লেট দ্যান কারেক্ট, অ্যাবসলিউটলি। এই ছোট শিশুরা এবার একটু বড় হলো, তারা ক্যারিয়ারের পথে এগোলো, আর সেইখানেই তাদের মাথায় হাজার টেনশন এবং এই র্যাট রেসে তারা জড়িয়ে পড়লো। আর সেখান থেকে হার্টের সমস্যা, যেটা ক্রমশই প্রায় এপিডেমিক আকার ধারণ করেছে। আমরা ডক্টর চোরারিয়ার কাছে একটু আসবো। এই যে একটা এপিডেমিক হার্ট ডিজিজ আজকের ইয়াং জেনারেশনের মধ্যে, এর থেকে কি মুক্তির পথ নেই? আজকে দিনে the heart disease has taken an epidemic route simply because we have changed our lifestyle a great deal over the past 30-40 years. আমরা এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কমিয়ে দিয়েছি। উই হার্ডলি এভার ওয়াক। আমরা খাওয়া দাওয়া খুব চেঞ্জ করে দিয়েছি। উই ডোন্ট ইট ফ্রেশ ফুড। উই হ্যাভ গন ইনটু ফাস্ট ফুড and refined food products, and this has led to weight gain, diabetes and hypertension, और ये सब मिले हार्ट डिजीज़
সৃষ্টি করেছে। And that is why we are facing this epidemic today. এবং ডেফিনেটলি আপনারাও এই নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং এটাকে দ্রুত কী করে রিডিউস করা যায় সেই ব্যাপারে আগামী দিনে কোন দিকে আমরা এগোবো সেই কথা ভাবছেন? I think what we should do is we should set up an organization which has the power to educate people. My experience is that people want to learn, people want to know how they can get rid of heart disease, but they don't know the method, they don't know the factors which cause heart disease. And so, if there is an organization which could tell in very simple terms, ki kora uchit na, and people can benefit a great deal from this organization. ডক্টর চোরারি, আমার আপনার কথা শুনে একটা জিনিস মনে হলো যে মনটাকে যদি কন্ট্রোল করা যায়, যদি অ্যাংজাইটি একটু কমানো যায়, টেনশন একটু কমানো যায়, তাহলে বোধহয় হতে পারে। এবং মিস্টার মিত্রর কাছে আসবে এই ব্যাপারে কি করে আমরা এই টেনশন, অ্যাংজাইটি এবং যা থেকে ডিপ্রেশনও তৈরি হয় সেগুলো একটু কমাতে পারি। হ্যাঁ, এটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, হুও বলছে 2020 সালে আমাদের মেইন ডিজিজ বার্ডেন ইন দ্য ওয়ার্ল্ড হয়ে দাঁড়াবে মিক্সড ডিপ্রেসিভ অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবং ডক্টর চোরারিয়ার ইয়েটা থেকে আমি বলতে চাইছি যে অনেক সময় দেখবেন এমার্জেন্সি এবং অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি যেটাকে বলা হয়, সেখানে ইয়াং ছেলেরা আসছে, বুক ধরপড় করছে, দম বন্ধ হয়ে আসছে, বুকে ব্যথা হচ্ছে, এবং কার্ডিওলজিস্টরা সব কিছু দেখলো, সেখানে দেখা গেল কি হয়েছে না, কোনো রকম ইসিজি চেঞ্জেস কিছু নেই, সে বাড়ি চলে গেল, আবার সে ফিরে এলো 2-3 দিন পরে। সুতরাং এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, এটা একটা এপিডেমিকের মধ্যে চলে যাচ্ছে। এবং হু রাইটলি সেই জন্য বলছে যে 2020-তে কিন্তু কৌশিক এটাই লার্জেস্ট ডিজিজ বার্ডেন। এমন হবে যে ইস্কেমিক হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস টুগেদার নিয়ে পৃথিবীতে যত লোক বেঁচে আছে তার থেকে অনেক বেশি লোক কিন্তু মানে সাফার করবে ডিপ্রেশনে। ডিপ্রেশনটা বুঝে ওঠা খুব মুশকিলের। এটাতে কি হয়, মানসিক একটা অবসাদ দেখা দেয়, মনটা খুব খারাপ থাকে, শরীরে এনার্জি পায় না লোকে, অনেকে সুইসাইডাল হয়ে যায়। এবং এখানে এটাও মনে রাখা দরকার, এখন এই মুহূর্তে 15 to 29 এই এজ গ্রুপের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কজ অফ ডেথ ইজ অ্যাকচুয়ালি সুইসাইড গ্লোবালি। সুতরাং মনটা খারাপ থাকছে, সুইসাইডাল লাগছে, শরীরে এনার্জি থাকছে না, কনসেন্ট্রেট করতে পারছে না কাজে, এইগুলো কিন্তু ডিপ্রেশনের একখানা সিমটম। আবার তেমনি উল্টো দিকে অ্যাংজাইটির সিমটম হচ্ছে ভীষণ একটা ভয় পাচ্ছে, একটা আতঙ্কে থাকছে, বুকটা ধরপড় করছে, হাত পা কাঁপছে, দম বন্ধ হচ্ছে, পরীক্ষার আগ দিয়ে বারবার বাথরুমে যেতে হচ্ছে, বারবার টয়লেট দৌড়চ্ছে, এগুলো হচ্ছে অ্যাংজাইটি সিমটমস। এবং হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট এই যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, এই দুটোর যে একটা অ্যামালগামেশন, এটাই কিন্তু পৃথিবীকে এখন সুইপ করছে এবং আগামীকালে আরও বেশি করে করবে। এক্স্যাক্টলি। সুতরাং এখন থেকে আমাদের সতর্ক হওয়াটা ভীষণ ভীষণ জরুরি। আচ্ছা, আমরা বাচ্চাদের কথা বললাম, আমরা ইয়াং জেনারেশনের কথা বললাম, কিন্তু যাদের ছাড়া আমাদের সোসাইটি সত্যি অসম্পূর্ণ, আমাদের বাড়ির গুরুজনেরা, তাদের কথা আমাদের মাথায় রাখতে হবে। এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে খুব অভিমানী হয়ে যান যে আমরা বোধহয় এই সমাজে ব্রাত্য হয়ে গেলাম, আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ফুরিয়ে গেল। আমি একটু ডক্টর চক্রবর্তীর কাছে আসবো যে কেন তারা অভিমানী হন। প্রথম কথা হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখেন কৌশিক, একটা চিকিৎসা বিজ্ঞানের যেই বিশাল উন্নতি, এতে করে মানুষ বাঁচছেন বেশি, লাইফ এক্সপেক্টেন্সি প্রচুর বেড়ে গেছে। যে শিশু জন্মেছে 1994 সালে তার প্রত্যাশিত আয়ু হচ্ছে 78 বছর। 0 থেকে এখন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 68 ইয়ার্স, যেটা স্বাধীনতার সময় ছিল 33 বছর। সংখ্যা বাড়ছে, গড় আয়ু বাড়ছে, কিন্তু শুধু সংখ্যা বা গড় আয়ু একটা সমস্যাকে সামাজিক সমস্যা করে না। যে সমস্যাগুলো এই শতাব্দীতে সবথেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠবে, তার ভেতরে সবথেকে বড় সমস্যা হচ্ছে বয়স্কদের সমস্যা। এই মুহূর্তে 104 মিলিয়ন, 10,40,00,000। 2017-তে এটা গিয়ে দাঁড়াচ্ছে 177 মিলিয়ন ইন দ্য ইয়ার 2025, অর্থাৎ 17,70,00,000। এইবারে এই যে বিশাল মিলিয়ন অ্যান্ড মিলিয়ন অফ সিনিয়র সিটিজেন্স, তাদেরকে কিন্তু সাপোর্টটা দিয়ে আসছিলেন আমাদের যৌথ পরিবার। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আগে যে এগ্রিকালচারাল সোসাইটি, পুরো যৌথ পরিবারই কিন্তু তাদের যত কিছু নিডস, যে হায়ারার্কি অফ নিডস পড়ে আমরা বড় হয়েছি, প্রথম হচ্ছে গিয়ে ফিজিক্যাল নিড, তারপরে হচ্ছে গিয়ে সেফটি নিড, তারপরে ইমোশনাল নিড, তারপর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। একটা সেলফ এন্টিটি হিসেবে সব নিডসগুলো তাদের ওই জয়েন্ট ফ্যামিলি সমস্ত প্রোভাইড করছেন। সেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এলাম, আমাদের সেই যৌথ পরিবার ভাঙতে শুরু করলো, তাদের স্ট্যাটাস কমতে শুরু করলো। সেখান থেকে যখন ইনফরমেশন এজে এলাম আজকের দিনে, তারা সম্পূর্ণ নিজেদের ব্রাত্য মনে করছেন, কারণ প্রথমত যৌথ পরিবার নেই, তাদের কেউ দেখাশোনা করার নেই, তাদের কোনো সিকিউরিটি নেই, তাদের কোনো সেফটি নেই, তাদের হেলথ এবং হেলথ রিলেটেড সিকিউরিটি নেই। অ্যাট দি সেম টাইম যে সমস্যাগুলো তারা ফেস করছেন সেটা হচ্ছে, কোথাও গিয়ে দেখবেন ব্যাংক থেকে শুরু করে সমস্ত পাবলিক জায়গায় তারা একদম শেষে গিয়ে দাঁড়াচ্ছেন লাইনের, কারণ তারা কিছুতেই এই যে জগৎ, এই যে ইনফরমেশন এজ, এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না। চক্রবর্তী, আপনি যে ইনফরমেশনের কথা বলছেন, আপনি যে নিজেদেরকে আরো সমৃদ্ধ করার কথা বলছেন, আমি সেই প্রশ্ন নিয়ে একটু ডক্টর কুন্ডুর কাছে আসবো।
যে এই জানার জায়গাটা যেরকম আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম ডক্টরদের ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য যে নিজেকে সারাক্ষণ আপডেট করা, নিজেদের স্কিলটাকে আরও ডেভেলপ করা। তো সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতের দিকে যদি তাকাই, তাহলে গোটা পৃথিবীর চেহারাটা ঠিক কীরকম? একদম পুরানো অর্থোপেডিক্সে কথা বলতে গেলে মানে উৎপত্তি হয়েছিল চলার পথে কলার খোসা, এই থেকে অর্থোপেডিক্সে উৎপত্তি হয়েছিল। তো সেখান থেকে অর্থোপেডিক্স আজকে যে জায়গায় এগিয়েছে অন্যান্য সাবজেক্টকে মাথায় রেখেও, মানে অ্যাব্রাপ্ট চেঞ্জেস কিছু সময় হয়েছে। এখন অনেক রকম কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি এসে গেছে টু রিডিউস দ্য মাইক্রো মিস্টেক্স, মানে ছোটো ছোটো ভুলগুলো প্রিভেন্ট করার জন্য কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি ডিফারেন্ট স্কিমেও এসছে। আর সার্জন শুড বি গ্লোবালি ট্রেন্ড, মিন্স তাকে আপ ট্রেন্ড থাকতে হবে, মানে রিপ্লেসমেন্ট হোক, ট্রমা হোক, সবসময় তাকে আপ ট্রেন্ড থাকতে হবে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্যাজেটস অ্যান্ড এভরিথিং। তাহলে এই মাইক্রো মিস্টেক্সগুলো প্রিভেন্ট করা যাবে। আর আমরা টু দ্য পেশেন্ট হেলথ কেয়ার, মানে আগামী দিনের জন্য আরও বেটার কেয়ার দিতে পারবো। ডেফিনেটলি। আমাদের এই পশ্চিমবঙ্গ অনেক প্রবাদ প্রতিম ডাক্তারবাবুদের দেখেছেন, যার মধ্যে একজন অবশ্যই আমাদের এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, এবং খুব আশ্চর্যজনকভাবে তার জন্মদিন এবং মৃত্যুদিনটি একই, 1 জুলাই, এবং সেই দিনটি তাই আমাদের এখানে ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। তা আমি একটু মিস্টার বোসের কাছে আসবো, যে আমাদের এখানে এত অসাধারণ সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন, আমাদের এখানে এত সুযোগ সুবিধা রয়েছে, তার সত্ত্বেও মানুষ কোথাও মাঝে মধ্যে মাথা চাড়া দেয় যে শরীর খারাপ হলে একটু অন্য রাজ্যে চলে যায়, অন্য দেশে চলে যায়। তো এটা এত ট্রেন্ড ডাক্তারবাবুরা থাকা সত্ত্বেও এটা হচ্ছে কেন? ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা নাকি মানবিকতার সমস্যা? মানে আপনারা কি ফেস করেন? কৌশিক, দেখো, এটা তো এক শব্দে কি একটা সেন্টেন্সেও বোঝানো খুব ডিফিকাল্ট। এটা একটা গত কয়েক বছর ধরে, বেশ কয়েক বছর ধরে এই জিনিসটা তৈরি হয়েছে। আর আপাতত যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, কিছু কমপ্লিকেটেড ডিজিজ ছাড়া সব ডিজিজের জন্য কিন্তু আর যাচ্ছেন না। কিন্তু তাহলে গ্রামে গঞ্জে থেকে কি করে ভেরিয়াস জায়গায় যায়, এটা ওদের কাছে আমার যেটা মনে হয় ইনফরমেশনটা নেই। আমাদের এখানে কি পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে, কি লেভেলে সার্ভিস দেওয়া হচ্ছে, ডাক্তারদের দক্ষতা কত বেশি, সেগুলোই খবরগুলো পৌঁছয় না। খানিকটা সেই আগেকার দিনের ধারাবাহিকভাবে গ্রামগঞ্জে থেকে এখন লোকেরা বাইরে যাচ্ছে। আর যেটা বললাম 2-3টে জায়গায়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে যদি আমি আসি, ইনফ্রাস্ট্রাকচারে এটা কনস্ট্যান্ট ব্যাটল, মানে ইউ আর ফোর্স টু চেঞ্জ এভরি ডে। ইনফ্রাস্ট্রাকচার বলতে 3-4টে জিনিস, আর এ বিষয়ে অন্য কোনো শহর থেকে আমরা পিছিয়ে নেই। একটা তো অবশ্যই হচ্ছে বিল্ডিং, আর একটা হচ্ছে ইকুইপমেন্ট। যতই আমি ইকুইপমেন্ট কিনে দিই না কেন, ডাক্তাররা সার্জনরা যদি দক্ষ না হন, সেটার তো কোনো ভ্যালু নেই। এবারে তুমি জিজ্ঞেস করতে পারো, ইনস্ট্রুমেন্ট তো কনস্ট্যান্টলি মডার্নাইজ হয়ে যাচ্ছে, রোজকে বদলাচ্ছে। নিজের সামর্থ্য থেকে সেটা করতে হবে। আগামী দিনে আমরা জানি রোবোটিক সার্জারি আসছে, দেশের বেশ কয়েকটা জায়গায় রোবোটিক সার্জারি শুরু হয়ে গেছে। কলকাতা ওইখান থেকেও পিছিয়ে আছে, কিন্তু আমার বদ্ধ ধারণা 1-2 বছরের মধ্যে এটাও কলকাতায় শুরু হবে। শুধু ইকুইপমেন্ট কিনলে তো হবে না, সেই ধরনের ডাক্তারেরও দরকার। ঠিক তাই। সো ইনফ্রাস্ট্রাকচারে যেমন বিল্ডিং ভালো হতে হবে, সেরকম ইকুইপমেন্ট ভালো হতে হবে, স্কিল্ড ডাক্তারও থাকতে হবে, আর সার্ভিস লেভেলটা তো অবশ্যই একটা উচ্চমানের নির্দিষ্ট মানে পৌঁছতে হবে, এবং আমাদের কাছে যেগুলো আছে সেটা কিন্তু মানুষজনকে জানাতে হবে। আমার ধারণা মিস্টার কুন্ডু কিছু বলতে চাইছেন। ইয়েস ডক্টর। যেটা হচ্ছে যে ইউজুয়ালি দেখবেন যে আমাদের এখানে কোনো কেস ফেলিওর হলে সেগুলোর পাবলিসিটি বেশি হয়। আমার মনে হয় এর জন্য মিডিয়া সব থেকে বেশি দায়ী, যে ফেলিওর কেসের পাবলিসিটি বেশি হয়। একটা ভালো কেস, একটা পজিটিভ কেস, তো আমি উডল্যান্ডসেই করেছি 2013-এ এরকম একটি সার্জারি, যেটা ইস্টার্ন রিজনে ফার্স্ট। তো সেটাকে মিডিয়া কিন্তু পাবলিসিটি করতে চায়নি। তো এরকম কিছু কিছু ঘটনা হয়, যার জন্য কৌশিক যে কোয়েশ্চেনটা বললো যে চেন্নাইতে যাওয়ার ট্রেন্ড বেশি, এবং আমাদের এখানে আমার মনে হয় মিডিয়ারও কিছু দায়িত্ব আছে। ডক্টর, আসলে আমরা ভালোটাকে নর্মাল বলে ধরি, খারাপ হলে সেটাকে অ্যাবনর্মাল ধরি। কৌশিক, হ্যাঁ, আমি এই মিস্টার বোস আর এর দুজনের মাঝখানে পড়ে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে উনি যেটা বলছেন সেটা হয়তো সত্যি, কিন্তু আমাকে একজন খুব সিনিয়র সাংবাদিক একটা কথা বলেছিলেন যে ডাক্তার আপনি চিকিৎসা করলেন, আমি সেরে গেলাম, এটা কি খবর হলো?
মানে সেন্সেশনালাইজ করা গেল না আর কি, সেটাই বলতে সেকেন্ড চাইছি। যেটা মিস্টার বোস যেটা হাইলাইট করছিলেন, হিজ রাইট। আমরা কোনো একটা সময় হয়তো পিছিয়ে পড়েছিলাম, কিছুই না। আমাদের মানে ইন্ডিয়ার মধ্যে বেঙ্গল তো ব্রিটিশ রাজত্বের শুরু ছিল, সেই সময় থেকে সেই ট্র্যাডিশন এখনও চলে আসছে, দ্যাট উই স্টিল হ্যাভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ, অ্যাজ হি সেড, ইন্টারন্যাশনালি ট্রেন্ড ডক্টরস অ্যান্ড ব্যারিস্টার্স। ফ্যান্টাস্টিক। আজকে ইন্ডিয়ার মধ্যে আমরা কিন্তু সেটা এগিয়ে, হয়তো ইনফ্রাস্ট্রাকচারটা পিছিয়ে পড়েছিল এবং প্রোপাগান্ডাটা হয়নি, এখন কিন্তু সেটার আর গ্যাপটা নেই। সো আমাদের সবার কাজ লোককে জানানো যে এই জিনিসগুলোর জন্য বাইরে যাওয়া সত্যিই কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং আমার ধারণা এইখানেই মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেটা ডক্টর কুন্ডু বলছিলেন, যে আমরা লোককে অ্যাওয়্যার করতে পারি যে আমাদের কাছেও কিন্তু সেই সমস্ত ফেসিলিটিস রয়েছে, ট্রেন ডক্টরস রয়েছেন, ইকুইপমেন্টস রয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেগুলো সব আমাদের এখানে আছে, এটা আপনারা জানুন এবং ভরসা করে আসুন। আচ্ছা, ভরসার কথাই যখন এলো তখন আমি একটু ডক্টর চোরারিয়ার কাছে আসবো। আমাদের সবারই নয় অপারেশনে একটু ভয় আছে, তো এরকম কি সম্ভব ধরুন হার্ট ডিজিজের ক্ষেত্রে যে শুধু ওষুধ দিয়েই সারিয়ে দেওয়া গেল, এই সার্জারি করতে হলো না? ডেফিনেটলি মোস্ট পেশেন্ট হার্ট ডিজিজ ওষুধে সারা যায়, বাট লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে করতে হয়। সেটা যদি করা যায় উইথ মেডিসিন, মোস্ট পেশেন্ট গেট রিলিফ ফ্রম হার্ট ডিজিজ রিভার্স করা যায়, হার্ট ডিজিজ ক্যান বি ডিফিটেড। কিন্তু বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইজ লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে। দ্য পেশেন্ট হ্যাজ টু বিকাম অ্যাক্টিভ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, অ্যান্ড হ্যাজ টু চেঞ্জ হিজ ডায়েট। যে ডায়েট খাচ্ছে, খেয়ে চলেছে অতদিন, সেটা চেঞ্জ করতে হবে। ইফ দে ক্যান ডু দিস, হার্ট ডিজিজ ক্যান বি কিউরড। ডক্টর চোরারিয়া যেরকম বলে, আমরাও বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি ডক্টর মিত্রকে একটু জিজ্ঞেস করবো যে বাচ্চাদের ক্ষেত্রে, তার যারা ছোটো থেকে বড় হচ্ছে, নির্দিষ্ট লাইফস্টাইলের মধ্যে দিয়ে বড় হচ্ছে, ফলত তাদের মধ্যেও কিন্তু ছোটো থেকে নানা রকম সমস্যা ডেভেলপ করছে, এবং সেগুলো যত বড় হচ্ছে তার ধরনটা হয়তো পাল্টাচ্ছে, কিন্তু সেটা আরও বড় আকার ধারণ করছে। তো এই বাচ্চাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা, একটা সমাধানের জন্য একেবারে গোড়া থেকে কি করা উচিত? দেখুন, বাচ্চাদের সমস্যা কিন্তু আগেও ছিল, এখনও আছে। যেটা ঘটনাটা চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে আগে আমরা আইডেন্টিফাই করতাম না, এখন এটা আইডেন্টিফাই করতে পারছি। ডক্টর চক্রবর্তী যেটা বললেন যে আমাদের এখানে, আমি মানে 11 বছর ইংল্যান্ডে ছিলাম, ওখানে আপনার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে একটা বাচ্চা যদি পাঠানো হতো, তার ওয়েটিং টাইম ছিল 8 মান্থস। আমাদের এখানে কিন্তু সিমিলারলি অ্যাজ হাইলি অ্যাজ পিপল আর ট্রেন্ড ইন ইউকে, সেরকম ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আসছে এবং তাদের ওয়েটিং টাইম ইজ নো লঙ্গার দেন 24 আওয়ার্স। সুতরাং এখন কি হচ্ছে, আমরা বুঝতে পারছি যে বাচ্চাদের আগে বাচ্চা একটা খুব দুষ্টু, তাকে প্রচণ্ডভাবে স্কুলে মারা হতো, বাড়িতেও মারা হতো, কোনো কেউ সিধে হতো, কেউ হতো না। কিন্তু এখন আমরা জানতে পারছি যে না, সেই বাচ্চাটা দুষ্টুমিটা কেন করছে। এমন তো হতে পারে যে তার আইকিউটা কম, ক্লাসে যে টিচার পড়াচ্ছে সে বুঝতে পারছে না, সুতরাং তার কাছে অল্টারনেটিভ আর কিছু নেই দুষ্টুমি করা ছাড়া। এমনও তো হতে পারে যে বাচ্চাটার ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে এবং তার কিন্তু চিকিৎসা আছে। সুতরাং এইসব অ্যাসেসমেন্টগুলো, এইসবের ট্রিটমেন্টগুলো কিন্তু কলকাতায় এখন খুব ইজিলি অ্যাভেলেবেল। এটা লাইফস্টাইল চেঞ্জ দিয়ে হয়তো বাচ্চাদেরই এটা হবে না, কিন্তু বাচ্চাদের যে এইসব প্রবলেমগুলো এখন কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে, কলকাতার ওপরে বসেই আমাদের হসপিটালেই হচ্ছে, এবং আমরা এটার একদম সুচিকিৎসা প্রোভাইড করতে পারছি। এখন আর একটা ব্যাপার দেখা যাচ্ছে, আমরা যেটাকে বলি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, অর্থাৎ একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সোম্যাটিক প্রেজেন্টেশন হচ্ছে। সোম্যাটিক প্রেজেন্টেশন মানে কি, শারীরিক। আপনারা দেখবেন হয়তো অনেকের মাথা ব্যথা চলছে গত 25 বছর, নানা রকম ওষুধ খাচ্ছে, সারছে না। অনেকের পেটের গ্যাস, অম্বল, পেট ফুলে যাচ্ছে, ফেপে যাচ্ছে, এটাকে বলে ইরিটেবল বাউয়েল সিনড্রোম, সেটা সারছে না। এইগুলো কিন্তু একটা ডিস্টিংটিভ প্যাটার্ন, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে মেনলি হয়, এটাকে বলে সাইকোসোম্যাটিক কিংবা সোম্যাটোফর্ম ডিসঅর্ডার। এইগুলো কিন্তু টাইপ অফ মেন্টাল ইলনেস, লোকে অনেকে মানতে চায় না, কিন্তু আজকের এই প্রোগ্রামটা আমার মনে হয় বি আ পার্ট অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাজ ওয়েল। এইগুলো কিন্তু মানুষের মধ্যে আমাদের জানাতে হবে, বোঝাতে হবে এবং বলতে হবে যে এই চিকিৎসা কলকাতায় বসেই সম্পূর্ণভাবে এইসব রোগীকে আমরা সারিয়ে দিতে পারি। আজ এইটুকু সময়ের মধ্যে এই গোটা আলোচনার কিছুটা অংশ আমরা আলোকপাত করতে পারলাম বটে, তবে আরও অনেকটা অংশ আমরা এখন আলোকপাত করে উঠতে পারলাম না। সুতরাং আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, ইফ পসিবল আরও একদিন যদি আমাদের সঙ্গে আপনারা সবাই আসেন আমাদের এই উডল্যান্ডস হসপিটালস প্রেজেন্টস এবিপি আনন্দ, সুস্থ থাকার আনন্দ, পার্টনার্ড বাই সাপোর্ট এল্ডার্স, আমাদের প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ, এই অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে যারা অডিয়েন্সে ছিলেন তাদের প্রশ্নগুলোর উত্তর আমরা পেলাম না, সেই সমস্ত নিয়েই আমরা পরের কোনো একদিন ফিরে আসবো আপনাদের সঙ্গে। আজকের মতো সময় হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানোর এবং তারই সঙ্গে সঙ্গে আপনাদের বলা, সুস্থ থাকুন, আনন্দ